দৈনন্দিন জীবনে আমরা যা কিছুর ভেতর দিয়ে যাই সেগুলো আমরা সহজেই খাপ খাইয়ে নিতে পারি, মানিয়ে নিতে পারি। কিন্তু হঠাৎ হঠাৎ সংকটকাল আসে, তখন আমরা কেমন থাকি? তখন আমাদের শরীর মন কিভাবে সেখানে প্রতিক্রিয়া করে? সংকটে মানসিক স্বাস্থ্য। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বের আলোচ্য বিষয়। আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে। আমি নুজহাত রহমান সঙ্গে আছি এবং সংকটে মানসিক স্বাস্থ্য এই বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও মনোবিজ্ঞানী সালেহ সিদ্দিক অনেক। অনেক, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে সংকটের কথা বলছি, সংকট বলতে আসলে কি বোঝায়, এই জায়গাটা দিয়ে আসলে শুরু করতে চাই তোমার কাছে। আচ্ছা, খুব সহজভাবে যদি বলি যে এটা এরকম একটা অবস্থা যেখানে, বা এটাকে আমরা বলতে পারি একটা বিপজ্জনক অবস্থা, যেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের বিশেষ অ্যাটেনশন প্রয়োজন, অর্থাৎ বিশেষভাবে যত্ন বা কেয়ারের মাধ্যমে আমরা ওই রকম সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারি। অর্থাৎ এরকম একটা অবস্থা যেটা আমাদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে, কখনো কখনো আমাদের ভিতরে একটা থ্রেটেন একটা অবস্থা তৈরি করছে, কখনো কখনো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেখান থেকে বের হয়ে আসার যে আপ্রাণ চেষ্টাটা, সেটাই হচ্ছে সংকট। আর সংকটে মানসিক স্বাস্থ্য বলতে আমরা যেটা বোঝাতে পারি যে ওই রকম ক্রাইসিস সিচুয়েশনে একেকজন মানুষ কিন্তু একেক রকম রিঅ্যাক্ট করে বা রেসপন্স করে। আমরা যেটা বলি যে রিঅ্যাক্টের থেকে যদি আমরা রেসপন্স করতে পারি, তাহলে আমরা ওই সংকটকালীন সময়টাকে ভালো করে ডিল করতে পারি। যেমন একটা সিম্পল ইস্যু দিয়ে যদি আমি এক্সপ্লেনেশন করি বিষয়টাকে, যেমন রিলেশনশিপ ব্রেকআপ, এইটা একটা কারো কারো লাইফে এই বিষয়টা সংকট হতে পারে। দেখা গেল যে কারোর জন্য রিলেশনশিপ ব্রেকআপটা সে সহজে ম্যানেজ করতে পারছে, আবার কারো কারোর জন্য এটা তীব্র সংকট হিসেবে দেখা দিয়েছে, সে ম্যানেজ করতে পারছে না, তার নর্মাল লাইফটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পড়াশোনা করতে পারছে না, ঠিক মতো খেতে পারছে না, কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারছে না, বন্ধু বান্ধব সবার সাথে তার সম্পর্ক দূরে চলে যাচ্ছে। অর্থাৎ একই ঘটনা কারো লাইফে সংকট তৈরি করতে পারে, আবার কারো লাইফে সংকট নাও তৈরি করতে পারে। হ্যাঁ, তবে ডেফিনেটলি প্রভাব ফেলে, এই বিষয়টাকে আমরা নিশ্চিন্তে বলতে পারি। আচ্ছা, এই যে রিঅ্যাক্ট এবং রেসপন্স, সেই জায়গাটা দিয়ে আসলে এই প্রভাবটা আমরা বুঝতে পারি। সেটা নিয়ে আসলে আমরা পরের দিকে আসবো। কি কি ধরনের ঘটনাকে আমরা অ্যাকচুয়ালি সংকট হিসেবে বলতে পারি? তোমার কাছ থেকে যতটুকু শুনেছি এটা খুব হঠাৎ আসবে, তাই তো, এবং ভীষণ তীব্রভাবে হবে। সবসময় যে তীব্র হবে এমন কোনো কথা নাই। এটাকে আমরা বলতে পারি যে আমরা স্মল টি এবং বিগ টি দিয়ে বলতে পারি। যদি ট্রমা, আমরা এটার সাথে ট্রমাটাকে সংকট হিসেবে চিহ্নিত করি, কখনো কখনো ছোট ছোট ট্রমা আসতে পারে। যেমন কোন একটা স্টুডেন্ট তার 10টা সাবজেক্ট, সে একটা সাবজেক্টে ফেল করলো, তার মানে এটাকে আমরা ছোট টি বলতে পারি, তাকে হয়তো বিশেষ বিবেচনায় পাশ করিয়ে দেওয়া হলো। কিন্তু এই ধারাবাহিকতা বজায় রেখে সে এসএসসিতে ফেল করে ফেললো, এখন এটা কিন্তু এখন ছোট টিটা বিগ টি হয়ে গেল, একটা বড় রকম ট্রমাটাইজ ইভেন্ট হয়ে গেল। তো এটাকে আমরা দুই ভাবেই ব্যাখ্যা করতে পারি, যে এটাকে কখনো কখনো এটা ছোট থাকে, আবার কখনো কখনো একই ঘটনা বড় হতে পারে। ডিপেন্ড করে যে এটা কোন সিচুয়েশনে ঘটনাটা ঘটছে। কেউ যদি কোনো কারণে কেউ প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা একটা দুইটা খারাপ করে, তাহলে সেটা কিন্তু খুব বড় সংকট তৈরি করবে না। তাকে হয়তো বা অভিভাবককে ডাকা হবে যে কেন খারাপ করলো, সে বিষয়গুলো ওইভাবে সমাধান করা সম্ভব। কিন্তু এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এরকম যখন বড় রকম পরীক্ষা হবে, তখন কিন্তু স্টুডেন্টের জন্য পাস ফেল বা ভালো রেজাল্টটা সংকট হিসেবে দেখা দিতে পারে। তার ফলে কিন্তু আমরা দেখি যে এই যে লাস্ট এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো, তার পরবর্তীতে কিন্তু অনেকে আত্মহত্যা করলেন। তার মানে তাদের কাছে এই সংকটটা এত প্রকট আকারে দেখা দিয়েছে যে তারা চিন্তা করেছে যে এই সংকট থেকে আমি আর কোনোদিন বের হতে পারবো না। আবার অনেকে ফেল করেছে, তারা কষ্ট পেয়েছে, তারা হয়তো আবার ভালো করে প্রিপারেশন নিচ্ছে, আগামীতে তারা ভালো করে পাস করবে বা ভালো রেজাল্ট করবে। এটাই হচ্ছে পার্থক্য তৈরি করছে। অর্থাৎ সংকটটা ছোট বড় যে কোনো ভাবে হতে পারে, তবে ছোট সংকটগুলোকে যদি আমরা প্রপারলি সমাধান করতে পারি, বা সংকটগুলোকে আমরা এটাকে কি বলবো আমাদের সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমাদের বড় সংকটে পড়ার প্রবাবিলিটিটা কমে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা হয় যে আমরা ছোট সংকটটাকে গুরুত্ব দেই না। যেহেতু স্টুডেন্ট পার্সপেক্টিভে বলছি, সেখান থেকে বলি যে কেউ হয়তো ম্যাথে দুর্বল বা স্পেসিফিক কোন একটা সাবজেক্টে দুর্বল, এখন সে তো জানে যে আমি ওই সাবজেক্টটাতে দুর্বল, তখন তাকে কিন্তু ওই সাবজেক্টে একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া দরকার আছে। সে যদি সেটা না দিতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি সে বিপদে পড়তে পারে, পরীক্ষা ফেল করতে পারে বা খারাপ রেজাল্ট করতে পারে। সো অর্থাৎ আমি যদি সংকটটাকে চিহ্নিত করতে পারি, সেটা নিয়ে কাজ করাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন আরো কিছু কমন সংকটের কথা বলি, যে আমি হঠাৎ করে রাতে বের হয়েছি, আমি কিন্তু কোনো
ছিনতাইকারী সামনাসামনি পড়তে পারি বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে লাগতে পারে। এগুলা কিন্তু অনেক সাডেন ঘটে। আচ্ছা, তারপরেও কিন্তু কথা আছে। কথাটা এইরকম যে আমি এখন কোন এলাকা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো এলাকা আছে যে আমরা জানি যে ওই এলাকাগুলো বিপজ্জনক। তো ওইখানে গেলে আমার তো সমস্যা হতেই পারে। রাতে গেলে আমি কি টাইপের প্রিকশন নিচ্ছি সেরকম একটা ব্যাপার আছে। তো সেটা যদি না নিয়ে যদি আমি যাই তাহলে আমি ক্রাইসিস এ পড়তেই পারি। তার মানে এই সংকটটাও অনেক সময় আমাদের জানা থাকে যে এই টাইপের সংকট হতে পারে। তো যেহেতু সংকট হচ্ছে বা খানিকটা আইডিয়া থাকে, আমরা যদি পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারি তখন কিন্তু যেটা বললাম যে আমরা ওই সংকটের মধ্যে হয়তো পড়বো না বা গভীর সমস্যার মধ্যে পড়বো না। নচেত আমাদের হয়তো গভীর সমস্যায় পড়তে হবে। হুম। এটা তো ব্যক্তিগত জীবনের সংকটের কথা হলো। সংকট কি আসলে শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ? চমৎকার! এইটার ব্যাপক বিস্তৃত প্রভাব রয়েছে। মানে যেমন গাজার ঘটনা। ইসরায়েলি বা ফিলিস্তিনিদের সাথে যে ঘটনাটা ঘটছে, ইসরায়েল যে ঘটনা ঘটাচ্ছে, এই সংকটটা পৃথিবীর মুষ্টিমেয় ২-১ টা দেশ ছাড়া সারা বিশ্বকেই ভাবাচ্ছে এবং সারা বিশ্বই মনে করছে এটা একটা সংকট তৈরি হয়েছে এবং মানে আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক সংকট, এটাও একটা বিগ ডি। হ্যাঁ, বিগ ডিল এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর কিন্তু প্রভাব আমাদের মধ্যেও পড়ে। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব আমাদের লাইফে আমরা দেখি। যেমন যদি আমেরিকা এবং ইরানের মধ্যে বড় রকম ক্রাইসিস হয়, তখন কি হতে পারে যে ওই তেল রপ্তানির যে রুটটা আছে সেই রুটটা বন্ধ করে দিতে পারে। এখন সেই তেল রপ্তানির রুটটা যদি বন্ধ করে দেয়, ক্রাইসিসটা আমেরিকা আর ইরানের, কিন্তু প্রভাব তো পড়বে আমাদের দেশে তেলের বাজারে। তেলের দাম বেড়ে যাবে। সুতরাং ওই ক্রাইসিসের ইমপ্যাক্ট কিন্তু আমাদেরও পড়বে এবং আমাদেরও কিন্তু সাফার করতে হবে। সো কিছু ক্রাইসিস আছে যেগুলো কোনো একটা এলাকা ভিত্তিক ক্রাইসিস, যেমন চোরের উপদ্রব বেড়ে গেছে, সবার জন্য ক্রাইসিস এবং সবাই একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকে যে আমার বাসায় চুরি হবে কিনা। এটা একটা এলাকা ভিত্তিক। আবার কখনো এটা একটা জাতীয় ক্রাইসিস তৈরি হয়। সম্প্রতি একটা ঘটনার কথা আমরা উল্লেখ করতে পারি যে কুর্মিটোলায় যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যেটা বিধ্বস্ত হলো। ফলে আমরা কি দেখলাম যে ওইখানে পাইলট নিহত হয়েছে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে। এই ক্রাইসিসটা কিন্তু শুধু ওই পরিবারের না। আমার কাছে মনে হয় যে ক্রাইসিসটা পুরা জাতির। যারাই টিভিতে প্রোগ্রামটা দেখছে, যারাই বিভিন্নভাবে নিউজগুলো শুনছে, প্রত্যেকে আতঙ্কগ্রস্ত হচ্ছে, প্রত্যেকে ওদের সুস্থতার জন্য দোয়া করছে। মানুষ সত্যি ওদেরকে নিয়ে চিন্তিত আছে যে কে কিভাবে সাহায্য করতে পারে, কিভাবে রক্তদান করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই ফোকাস করছে। ফলে আমরা যেটা দক্ষ করতে পারছি যে তার মানে সংকট জাতীয় পর্যায়েও হতে পারে। এটা একটা আমরা বলতে পারি আমাদের একটা জাতীয় সংকট। আমাদের এতগুলো কোমলমতি শিশুর প্রাণ ঝরে গেল বা বাচ্চাদের প্রাণ ঝরে গেল। অভিভাবক হিসেবে, মানুষ হিসেবে, সমাজের অংশ হিসেবে আমরা কিন্তু এই কষ্টটা আমাদের মধ্যে অনেকদিন হয়তো অন্তত ব্যক্তিগতভাবে আমাকে বয়ে বেড়াতে হবে, কারণ আমার নিজের বাচ্চারা ওই লেভেলেরই। তো আমি যখন শুধু যারা চলে গেছেন তাদেরকে তো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা বেঁচে আছেন এবং যারা এখন লড়াই করছেন সুস্থ হওয়ার জন্য, তাদের জীবন এবং তাদের পরিবার, তাদের প্রতি আসলে মানে তাদের কষ্টের কোনো শেষ নেই। হ্যাঁ, দেখেন, একটা সময় শরীরের ক্ষত শুকিয়ে যাবে, কিন্তু ওরা যে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই কষ্ট থেকে কিন্তু বের হয়ে আসাটা ওদের জন্য খুব টাফ। এবং আমাদের কাছে মনে হয় যে যারা এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে, আমরা যারা মানসিক স্বাস্থ্য পেশাজীবী আছি, তাদেরও একটা দায়িত্ব রয়েছে। হয়তো আমাদের সংগঠন যেগুলো রয়েছে তারা অবশ্যই বিষয়টা চিন্তা করবে যে আগে ফিজিক্যাল সেফটিটা ফার্স্ট, আগে ওরা বেঁচে উঠুক, তারপরে যখন শারীরিক সুস্থতা আসুক, তারপরের ধাপে গিয়ে আমরা মানসিক সুস্থতার জন্য কাজ করব, যাতে করে এই যে এটা বলতে পারে যে সংকট আমাদেরকে স্ট্রেস দেয়, স্ট্রেসটা আমাদের অ্যাকুইট স্ট্রেস ডিসঅর্ডার তৈরি করতে পারে। এই অ্যাকুইট স্ট্রেস ডিসঅর্ডারটাকে যদি আমরা যত্ন না করি তাহলে সেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে চলে যেতে পারে। তার মানে ধাপে ধাপে এই বিষয়টাই কারো জন্য হয়তো চরম একটা ক্রাইসিস বা চরম একটা সংকট হিসেবে দেখা দিতে পারে। তো এই কারণেই যে আমাদের লাইফে যেরকমই ক্রাইসিস আসুক না কেন, বিশেষ করে যে অর্থনৈতিক সংকট, এটা মানুষের লাইফে কিন্তু খুব বড় রকম একটা সংকট এবং এটার ফলে কি হয়, মানুষের মধ্যে যে কনফিডেন্সের জায়গাটা সেটা কমে যায়। যখন আমি জানবো যে আমার এই কাজটা করার জন্য প্রয়োজনীয় অর্থ নাই, ওই প্রোগ্রামে যেতে হলে আমাকে এত দামি একটা গিফট দিতে হবে না, গেলে ওই প্রোগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তখন কিন্তু আমি মানসিকভাবে নিজেকে দুর্বল ভাবা শুরু করবো। আমি কেন পারি নাই, আমার লাইফের ব্যর্থতাগুলো কিন্তু আমি দেখা শুরু করব। কিন্তু সাকসেসও আছে সেটা হয়তো আমি দেখতে পারবো না, কিন্তু আমরা ইন জেনারেলি যেটা করি সেটা হচ্ছে যে ওই এইগুলাই দেখি, ব্যর্থতাগুলোকেই দেখি। ফলে আমরা ওই যে সংকটের দুষ্ট চক্র সেটার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে পড়ি, বের হতে পারি না। ফলে ছোট বিষয় যেটা বললাম শুরুর দিকে যে স্মল টি আর বিগ টি, অনেক সময় যে ছোট টি মিলে অনেকগুলো ক্লাস্টার তৈরি হয়ে
আমার লাইফ একটা স্থায়ী সংকট বা একটা ট্রমাটিক সিচুয়েশন তৈরি করতে পারে, যে কোনো ক্রাইসিসই বা কোনো সংকটই আমি মেনে নিতে পারি না, আমার ভিতরে আতঙ্ক তৈরি হয়, ভয় তৈরি হয়, আমি ট্রমাটিক সিচুয়েশনে চলে যাই। ডিপেন্ড করছে যে তার পার্সোনালিটি প্যাটার্ন কিরকম। তার পার্সোনালিটি প্যাটার্ন, তার সামাজিক সাপোর্ট সিস্টেম, তার অর্থনৈতিক অবস্থা, তার পারিপার্শ্বিক অবস্থা সবকিছুর উপরে। যেমন একটা ছোট বিরতির এখন সময় হইলো, আমরা বিরতি থেকে এসে আবার শুনছি। দর্শক, একটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। বিরতির পরে ফিরে এসেছি আমরা আবারও আমাদের আলোচনায়। কথা হচ্ছে সংকটে মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর সালেহ সিদ্দিকী অনেকের সাথে। অনেক, বিরতির আগে তুমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছিলে সংকট বিষয়ে। আচ্ছা, কখনো কখনো পজিটিভ ইভেন্টও কিন্তু আমাদের লাইফে সংকট তৈরি করতে পারে। তার একটা এক্সাম্পল আমি শেয়ার করছি। যে রিসেন্ট আমি একটা ক্লায়েন্ট ডিল করলাম, ওইখানে বিষয়টা এরকম ছিল যে ছাদ বাগান। এখন ছাদ বাগান তো পজিটিভ একটা বিষয়, তো ছাদ বাগান নিয়ে কেন সমস্যা হবে? বাড়ির ছাদে যদি একটা বাগান থাকে, সেটার একটা সুন্দর একটা পরিবেশ থাকে। কিন্তু ক্রাইসিসটা কখন তৈরি হলো, যখন ছাদ বাগান করার জন্য বাড়ি ওই মানে একটা অ্যাপার্টমেন্টের প্রায় ৩৬ জন যে আছে, অ্যাপার্টমেন্টের শেয়ার হোল্ডার আছে, তাদের মধ্যে থেকে ২-৩ জন অস্বাভাবিক মাত্রায় গাছ লাগানো শুরু করলো। এবং ওই মানে এটাকে কি বলবো, যে মাত্র মানে ৮% বা ৮ কাঠা জায়গার মধ্যে উপরে যে ছাদটা রয়েছে, এখানে তারা প্রায় ২০০-র উপরে টব লাগিয়ে ফেলেছে জাস্ট 1 to 2 মান্থের মধ্যে। এবং এর ফলে যেটা হলো, যে ছাদে গিয়ে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। ছাদের চারদিকের যে জায়গাগুলো, আমার ক্লায়েন্ট যেভাবে শেয়ার করছিলেন, যে ছাদের চারদিকের জায়গাগুলো ওনারা ক্লোজ করে ফেলেছেন ২-৩ সারি গাছ। অর্থাৎ কেউ যেয়ে কোনো কিছু শুকাতে দিবে, একটা তোশক নিয়ে যাবে বা ভারী কিছু শুকাতে দিবে, ছাদে গিয়ে দাঁড়াবে রেলিং ধরে, সেরকম কোনো সিচুয়েশন নাই। ফলে তাদের যে মিটিং হলো, সেই মিটিং এর ১ নাম্বার এজেন্ডা ছিল, মানে তাদের যে ফ্ল্যাট কমিটির ওনারদের যে মিটিং হলো, সেখানে ১ নাম্বার এজেন্ডা ছিল ছাদ ব্যবস্থাপনা, ছাদ বাগান ব্যবস্থাপনা। এবং সেটা নিয়ে তারা প্রায় ২-৩ ঘন্টা ডিল করেছে। মানে ছাদে গিয়েছে, দেখেছে এবং দেখে আসলেই বুঝতে পেরেছে কি অবস্থা। এবং তারপরে ওইখানে দেখা গেল যে একজন যে অনেক গাছ লাগিয়েছে, তার এত গাছ লাগানোর কথা না। বিকজ এটা আসলেই মানে তার ভাগেও তখনই পড়েও না, বা লাগানোটা ঠিক না। কারণ হচ্ছে সবাই তো ছাদে একটু ঘুরতে যাই, করতে যায়। দেখা গেল ওর মধ্যে থেকে একজন খুব রিঅ্যাক্ট করে বসলো। সে গাছ একটা ছুঁড়ে ফেলে দিল। এরকম ঘটনা ঘটলো। তো এটা কিন্তু একটা পজিটিভ বিষয় ছিল। মানে উনি যে কথাটা আমাকে বলছিলেন, যে আমার স্টুডেন্ট যে বিষয়টা আমার সাথে শেয়ার করছিলেন, যে স্যার বাগান করবে ভালো কথা, কিন্তু একসাথে এত গাছ লাগিয়ে পরিবেশটা এমন করে ফেলেছে যে হাঁটা চলার জায়গা নাই, বা কোনো কিছু করব, শুকাবো, ওখানে যে একটা দড়ি বাঁধবো ছাদে কাপড়-চোপড় শুকানোর জন্য, সেই জায়গাটাও নাই। ইভেন উপরে যে রড গুলো আছে, সেখানেও তারা লতাপাতা টাইপের গাছ লাগিয়েছে। এর মধ্যে সে বলল, স্যার কেউ কচু শাক লাগিয়েছে, পাট শাক লাগিয়েছে, তারপরে গ্রামের দিকে আরো কিছু শাক আছে, সেগুলো লাগিয়েছে। ফলে আবার ওইখানে পানি জমে থাকছে, মাটি আবার ছড়িয়ে ছিটিয়ে থাকছে। তো ছাদ বাগান তো ভালো একটা বিষয়, কিন্তু এটা যখন আমি অব্যবস্থাপনার সাথে করব, ভালো একটা বিষয় আমার লাইফে ক্রাইসিস তৈরি করতে পারে। এক্স্যাক্টলি, তার মানে ব্যবস্থাপনাটা খুব জরুরি। ঠিক তাই, যে ক্রাইসিস আসবে, কিন্তু আমি সেটাকে কিভাবে ব্যবস্থাপনা করছি এবং সেটার জন্য আগে থেকে কিরকম ভাবে রেডি আছি। সেটাই। যেমন এই যে ছাদ বাগানের কথা যদি আমি বলি, এখানে কি করতে পারতাম আমরা কেউ একদিন শখ করে আপেল গাছ লাগাতে পারতাম, একটা করফল গাছ লাগাতে পারতাম, একটা অ্যাভোকাডো গাছ লাগাতে পারতাম। তাহলে গাছে বা ছাদের বাগানে কিছু ভিন্নতা থাকতো। এই ছোট বিষয় আমাদের লাইফে সমস্যা বেশি তৈরি করে, যদি আমরা প্রপারলি ফোকাস না করতে পারি। এক্স্যাক্টলি। সো এই যে ব্যবস্থাপনা, সংকট যখন আসে তখন ব্যবস্থাপনা করার জন্য আমরা নানান রকম অ্যাকশন নেই। হ্যাঁ, কোপিং মেকানিজম, সেটা সম্পর্কে যদি একটু বলো, যে কি ধরনের ব্যবস্থাপনা আসলে আমরা নিয়ে থাকি এবং সেটা কতটুকু হেল্পফুল। ওকে, একটা ব্যাপার হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এটা প্রচলিত প্রবাদ। সংকটের ক্ষেত্রেও হুট করে আসতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতখানি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন কি অসুস্থ হতে পারে, পরিবারের যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে। তখন অসুস্থ হলে ভালো চিকিৎসা দরকার, সুচিকিৎসা দরকার। সেটার জন্য আমি ফিন্যান্সিয়াল অ্যাবিলিটিটা কতখানি রেডি করে রেখেছি, অর্থাৎ আমি আমার এই ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য একটা অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে রেখেছি কিনা। কারো অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি না, কিন্তু যদি পরিকল্পিতভাবে আমি চিন্তা করি, সাশ্রয় করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি সেই সক্ষমতাটা গড়ে তুলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজনের সামর্থ্য, একেকজনের সামর্থ্য একেক রকম। সো আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। এখন যার আর্থিক সামর্থ্য একটু দুর্বল আছে, সে 5 স্টার লেভেলের হসপিটালে নিয়ে যদি চিকিৎসা করাতে চায়, তাহলে তো সেটা তো সংগতিপূর্ণ না। তাকে তার আয়ের সাথে সংগতিপূর্ণ যে হসপিটালগুলো রয়েছে, সেখানেই চিকিৎসাটা নিতে হবে। স্টুডেন্টদের জন্য যদি ক্রাইসিস বলি, তাহলে পরীক্ষায় পাস ফেল, ভালো রেজাল্ট, খারাপ লাগার ক্রাইসিস। তো পড়াটা বা পরীক্ষাটা তো একদিনে হয় না, ইটস এ প্রসেস।
অর্থাৎ বছরের শুরুতে পড়া শুরু হয়, একদম শেষে গিয়ে শেষ হয়। বা আমরা যদি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার সিস্টেমের কথা বলি, সেটা অন্তত ৬ মাস বা ৪ মাসের সেমিস্টার হয়। তো সেইখানে কেউ যদি সেমিস্টারের শুরু থেকেই বা মানে শিক্ষাবর্ষের ১ম থেকেই যদি পরিকল্পিতভাবে পড়া শুরু করে, তাহলে কিন্তু তার পক্ষে ভালো রেজাল্ট নিয়ে হয়তো একটা কনফিউশন থাকতে পারে। কিন্তু ফেইল এর ব্যাপারটা কিন্তু আসার প্রবাবিলিটি অনেক কম। তার মানে হচ্ছে আমি যদি মানে প্রিভিয়াস যে মেজার গুলো আছে সেগুলো নিতে পারি। যেমন আ প্রিকশন যেগুলো বলেন। প্রিকশন যেগুলো আছে, যেমন আমি জানি যে অমুক এলাকাগুলো ছিনতাইপ্রবণ এলাকা। আমরা অনেক সময় পত্র-পত্রিকায় রিপোর্ট দেখি। তো এখন যদি আমি রাত ১টা-২টার সময় একা, একা ওই টাইপের জায়গা দিয়ে যাতায়াত করতে যাই, তাহলে এই টাইপের অভিজ্ঞতার সম্মুখীন আমি হতে পারি। তো যদি আমাকে যাতায়াত করতেই হয়, তাহলে কিন্তু তারও কিছু ব্যবস্থা আছে। যেমন আমি একটা উবার বা ট্যাক্সি ক্যাব কল করে নিতে পারি। এই টাইপের একটা পাঠাওয়ার হেল্প নিতে পারি। তাহলে আমি যখন একটা কারে করে ওই জায়গাটা মুভমেন্ট করব, হ্যাঁ, হয়তো কিছু খরচ বেশি হবে। কিন্তু কথাটা হচ্ছে আমি গাড়ির ভিতরে থাকলে আমার লাইফের সেফটি এক ধাপ বাড়ার সম্ভাবনা আছে, যেটা যদি আমি রিক্সায় থাকি তার চেয়ে। সুতরাং আমাকে ওই জায়গাটা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখন আসলে কি করব? আমি কি এই রাত ১টার সময় রিক্সা দিয়ে এখানে যাব, যেখানে কয়েকটা জায়গায় ছেলেপেলে দাঁড়িয়ে থাকে, অথবা আমি একটু বেশি টাকা খরচ করে একটা উবার বা সিএনজি তে করে যাব, যাতে করে আমার লাইফে সিকিউরিটি বাড়ে। তার মানে আমি এই জায়গাটাতে তার মানে বলছো যে প্রিকশন নেওয়া অবশ্যই জরুরি, মানে আগে থেকে প্ল্যান করে রেডি থাকা। তো এবার অনেক ক্ষেত্রেই তো এমনটা হয় যে আসলেই প্ল্যান করবার কোনো সুযোগই ছিল না, তাই না? তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মানে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয়? এই টাইপের ঘটনার ফলে যেটা হয়, আমরা একদম ব্রেকডাউন, ভেঙে পড়ি। অর্থাৎ সে যে গুছিয়ে কাজ করতে পারত সেটা সে করতে পারে না। আ তারপরে হচ্ছে যে সে নিজে ট্রমাটাইজ হয়ে যায়। আ তার যে ফিজিক্যাল অ্যাবিলিটি থাকে সেটা কমে যায়। সে কখনো ফিজিক্যালি সিক ফিল করে ট্রমাটা সহ্য করতে না পারার কারণে, অথবা ক্রাইসিসটা সহ্য করতে না করার ফলে। যেটা হচ্ছে যে ব্যক্তি নিজেকে একদম গুটিয়ে নিচ্ছে কোনো একটা সিচুয়েশন থেকে। এটাই যেটা হয় যে সে শেষ পর্যন্ত নিজেকে গুটিয়ে নিচ্ছে। এখন গুটিয়ে নেওয়ার ফলে হচ্ছে যে ক্রাইসিস তো গুটিয়ে নেওয়ার ফলে কমছে না। যেমন এখন যদি কেউ আহত থাকে, যে সম্প্রতি ঘটনা প্রসঙ্গেই যদি আমরা আসি, এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওর পাশে থাকা। ওর হসপিটালে ওর চিকিৎসা হচ্ছে, ওর পাশে থাকা, ওর মনের শক্তিকে বাড়ানোর চেষ্টা করা। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরে ওকে বলা যে, "বাবা, বাবা আমি তোমার পাশে আছি, পরিবার তোমার পাশে আছে। সারা দেশবাসী তোমার জন্য দোয়া করছে, তুমি সুস্থ হয়ে উঠবা। তুমি নিজের মনের মধ্যে শক্তির জায়গাটা তৈরি করো।" এই যে যখন আমি পাশে থাকবো, ক্রাইসিস তো ক্রাইসিস, কিন্তু তারপরেও যখন আমি তার পাশে থাকবো, সে যখন বুঝতে পারবে যে না, আমার জন্য সবাই চিন্তা করছে, আমাকে সবাই ভালোবাসে, তখন তার মনের ভিতর থেকে নিজেকে সারিয়ে তোলার একটা শক্তি তৈরি হবে। এই শক্তিটা বেঁচে থাকার জন্য অনেক বেশি দরকার। তো এক্ষেত্রে ধরুন ধরো একজন মানুষ কোন একটা ক্রাইসিসে পড়ে সে সাময়িক সন্তুষ্টি লাভের জন্য, মানে সাময়িকভাবে সেখান থেকে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য সে কোনো না কোনো সাবস্টেন্সের ব্যবহার করলো এবং তারপর হয়তো সেই ক্রাইসিসটা কেটে গেল, তারপর হয়তো সে ছেড়েও দিল, কিন্তু তার কাছে কিন্তু এটা একটা টুল হিসেবে থেকে যায় ঠিক তাই। যে পরবর্তীতেও কখনো যদি সে কোনো ক্রাইসিসে পড়ে তখনও কিন্তু সে সাবস্টেন্সের কাছে ফিরে যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। এটা একটা ইজি এসকেপ তার জন্য। ঠিক তাই। আপনি কোপিং চমৎকারভাবে এটাকে পয়েন্ট মেকানিজম। আউট করেছেন। যে এটা অনেকের জন্য খুব ইজি একটা কোপিং মেকানিজম হয়ে যায়। যে আমি ক্রাইসিস এ পড়েছি, খুব বেশি করে স্মোকিং করব, খুব বেশি করে অন্যান্য ড্রাগস এ নিজেকে বুঁদ করে রাখবো। আমি যখন এই ক্রাইসিসটা পার হয়ে যাবে, তখন আমি আবার আস্তে, আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবো। এখন এইটা যদি কারো মেকানিজম হয়ে দাঁড়ায় একবার, তাহলে ঐরকম বা কাছাকাছি যে ঘটনাগুলো আছে সে এখানে আবার করবে, এবং এদের কিন্তু অ্যাডিকশন এ জড়িয়ে পড়ার চূড়ান্ত সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং মেক্সিমাম ক্ষেত্রেই এরা ১ম এ ১ বার, ২ বার, ৩ বার এটা করে এবং তারপরে স্থায়ীভাবে এরা অ্যাডিকশন এ জড়িয়ে পড়ে। ফলে এরা খুব ঝুঁকিপূর্ণ একটা জনসংখ্যা, যারা নিজেদের ক্ষতি করছে। আর অ্যাডিকশন এরকম একটা ব্যাপার, এটা শুধু ব্যক্তির ক্রাইসিস না, এটা পুরা দেশ এবং বৈশ্বিক একটা ক্রাইসিস। অর্থাৎ মানে পৃথিবীর অনেক দেশ কিন্তু অনেক সময় মাদকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। আনুষ্ঠানিকভাবে মানে মাদক নিয়ন্ত্রণের জন্য পৃথিবীর অনেক দেশে স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে, যেটা বাংলাদেশেও রয়েছে। তার মানে এটা একটা বৈষয়িক ক্রাইসিস, যে মাদক ব্যক্তিকে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে, তার সম্ভাবনাকে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে। এই ক্রাইসিসটা মানে যে পরিবারে একজন মাদকাসক্ত থাকে, ওই পরিবারে কিন্তু জানে যে আসলে ক্রাইসিসটা কতখানি ডেঞ্জারাস। এবং সমাজের অপরাধ বাড়ার কিন্তু অন্যতম কারণ, বা আজকে যে আমরা কিশোর অপরাধের কথা বলছি, এটার অন্যতম কারণ কিন্তু মাদকাসক্তি। তো আমরা যদি এটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটা নেতিবাচক পরিবর্তন আসবে, এবং যার ইমপ্যাক্ট কিন্তু আমাদের উপরেই পড়বে, এবং আমাদের স্বাভাবিক যে জীবনযাপন প্রক্রিয়া আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। চমৎকার বলেছো। আরেকটা বিরতির সময় হয়ে এলো, বিরতি থেকে এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতি নিব, ফিরে আসছি খানিকক্ষণের মাঝে।
দর্শক, ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি। প্রমিসেস জানতে চাই কথা হচ্ছে সালেহ সিদ্দিকী অনেকের সাথে সংকটে মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর কোপিং হিসেবে বা যে কোনো সংকটে অভিযোজন করবার জন্য কিছু অস্বাস্থ্যকর পদ্ধতি মানুষ ব্যবহার করে। তার মধ্যে একটা হচ্ছে ড্রাগ এডিকশন, আরেকটি তুমি বলেছো যে নিজেকে গুটিয়ে নেওয়া বা উইথড্রল। এই উইথড্রলটা সম্পর্কে যদি একটু বলো। উইথড্রলের একটা এক্সাম্পল আমি শেয়ার করতে পারি যে কোন একটা বিশ্ববিদ্যালয়ে একটা রেজাল্ট হয়েছে, তো এখানে একজনের একটা কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্ট করার কথা ছিল, কোনোভাবে সে রেজাল্টটা করতে পারেনি। ধরে নিচ্ছে যেটা আমারই কোনো স্টুডেন্ট, সে আমার কোর্সেই সে রেজাল্টটা সে পায় নাই যেরকম সে এক্সপেক্ট করেছিল, বা তার টোটাল যে রেজাল্টের যে আশাটা ছিল। এখন দেখা গেল রেজাল্ট ঘোষণার পরে তাকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তার ফ্রেন্ডরা তার কোনো ট্রেস পাচ্ছে না, তার শিক্ষকরা তার কোনো ট্রেস পাচ্ছে না, এবং সে যেটা করছে যে তার সাথে যোগাযোগ করারও কোনো উপায় নেই, ফোন নাম্বার বন্ধ রয়েছে। সে যেটা করেছে যে নিজেকে সর্ব অবস্থা থেকে গুটিয়ে নিয়েছে। গুটিয়ে নেওয়ার অর্থ সে কোনো কিছুতে অংশগ্রহণ করছে না, সে তার নিজের মতো করে আছে, একদম নিজস্ব সারাউন্ডিংস এর মধ্যে আছে। এই উইথড্রল যখন মানুষ করে তখন সোশ্যাল উইথড্রলের কথা বলছি, তখন যেটা হয় যে সে সবচেয়ে সেফ যে তার লাইফের এনভায়রনমেন্টটা থাকে, সে যেটাকে সবচেয়ে সেফ মনে করে সে শুধু সেটাতেই থাকতে পছন্দ করে, তার বাইরে না। যেমন কারো কারো ক্ষেত্রে হতে পারে যে সে তার বাবা মা ভাই বোন সর্বোচ্চ এই কয়জনকে সেফ মনে করে, বাসায় সে শুধু এই কয়জনের সাথেই থাকবে, এবং কখনো কখনো এদের বাবা মার সাথেও বা ভাই বোনের সাথে সে কথা বলবে না। কেউ ম্যারিড হলে হয়তো তার ওয়াইফ বা বাচ্চাদের সাথেই শুধু থাকবে। কিন্তু সামাজিক ভাবে যে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, ফলে তার সাথে কিন্তু যে বিষয়গুলো নিয়ে ক্রাইসিস তৈরি হয়েছে, এই উইথড্রলের ফলে কিন্তু এই ক্রাইসিস গুলো আরো বাড়ছে। ফলে তার সাথে যদি কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়, সে কিন্তু আরো বেশি ক্রাইসিসে পড়বে। কি ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে এই যে সোশ্যাল আইসোলেশন বা উইথড্রল যেটা বলছি সেটাতে? যেমন মানুষের সফলতার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ইনফরমেশন গুলো তার কাছে থাকা। যেমন আমি যদি বলি যে পেশাগত জীবনে কোনো একটা বিষয় সম্পর্কে মানুষের ইনফরমেশন যত নিখুঁতভাবে থাকবে, সে তত ভালো করে কাজটা করতে পারবে। যে আমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা যদি আমি এইভাবে করতে পারি আমার বস খুশি হবে। তো এইটা যখন আমার কানেকশনটা পজিটিভ থাকবে, তখন সবার সাথে সোসাইটি বা ওই গ্রুপের যাদের যে বিষয়টা নিয়ে কাজ করছি, ওই সারাউন্ডিংস এর সাথে, তখন কিন্তু দেখা যাবে যে আমি ওই সঠিক ইনফরমেশনটা পাবো যে আমাকে রিপোর্টটা এইভাবে রেডি করতে হবে, এইভাবে রিপোর্টটা রেডি করলে আমার বস খুশি হবে। এখন আমার সাথে তো সবার সাথে দূরত্ব, আমি তো নিজেকে গুটিয়ে রাখি, উইথড্র করে রাখি, ফলে কেউ কিন্তু আমাকে রিপোর্টটা দেখে কোনো রকম ফিডব্যাক দিল না। ফলে আমি এমন একটা রিপোর্ট দিলাম যার ফলে বসের কাছে গিয়ে আমাকে ছোট হতে হলো। কিন্তু আমার যদি সামাজিক কানেকশনটা ভালো থাকতো, বসের তো শুধু একজনই বস থাকে না, মানুষের ইমিডিয়েট বস থাকে বা তার সিনিয়র থাকে বা কলিগ থাকে, তাদের সাথে যদি পরামর্শ করার সুযোগ থাকে কোনো একটা বিষয় নিয়ে, তখন কিন্তু ওই কাজের মাত্রাটা ভালো হয়। সে নিজে একবার দেখলো, আরেকজন সিনিয়র সেটা চেক করলো, তার একজন কলিগ ওটা চেক করলো, সুতরাং কাজের মধ্যে ভুল হওয়ার প্রবাবিলিটি কমে যায়। কিন্তু যখন এটা করা হবে না, তখন কিন্তু তার ওই ভুল হওয়ার প্রবাবিলিটি বাড়বে, এবং বাড়ার ফলে সে যখন ফাইনাল রিপোর্টটা সাবমিট করবে বা ফাইনাল যে অ্যাক্টিভিটিটা হবে, সেটা কিন্তু সমস্যা তৈরি করবে। অর্থাৎ এতে করে কিন্তু সেই অপমানিত হবে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। মানে বলছো কোয়ালিটি অফ ওয়ার্ক, মানে প্রোডাক্টিভিটি সেটা কমে যদি আমি কর্মক্ষেত্রের কথা ধরি, যে কর্মক্ষেত্রে যারা নিজেরা একা একা কাজ করতে পছন্দ করে, কারো কারো ক্ষেত্রেই কোয়ালিটি অফ ওয়ার্কটা ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ সে যেহেতু নিজের মতো করে করছে, প্রপার ফিডব্যাক পাচ্ছে না বিভিন্ন স্টক হোল্ডারের কাছ থেকে, ফলে তার কাজের মধ্যে একটা লিমিটেশন থেকে যাচ্ছে, সেই লিমিটেশনের ইমপ্যাক্ট করছে কোয়ালিটি অফ ওয়ার্কের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। কিন্তু ওই জায়গাটা যদি আমরা একটু দেখি যে একটি মানুষ কোনো একটি শখ পেয়ে একদমই নিজের ভেতরে চলে গেছে, সে কোনো কাজও করতে যাচ্ছে না, সে কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করছে না, পরিবারের সাথেও খুব বিচ্ছিন্ন হয়ে আছে, এটা তার জন্য কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর তৈরি করতে পারে? এর মধ্যে একটা হতে পারে যে এটা থেকে বললাম যে অনেকগুলো ধাপ আসতে পারে। প্রথমে তো অ্যাংজাইটি তৈরি হচ্ছে তার ভিতরে, তারপরে তার ভিতরে অ্যাকুইট স্ট্রেস তৈরি হচ্ছে, তার ভিতরে এটা দিয়ে ট্রমা ডেভেলপ করছে যদি ক্রাইসিস থাকে। তো ট্রমা ডেভেলপ করার মিনিংটা কি? ট্রমার থেকে রিলেটেড আরো অনেক কিছু ডেভেলপ করতে পারে। সুতরাং তার ভিতরে সেলফ হার্মিং টেন্ডেন্সি, সুইসাইডিয়াল আইডিয়ালেশন, এই টাইপের থট গুলো তার ভিতরে তীব্র মাত্রায় কাজ করতে পারে। সেলফ হার্মিং টেন্ডেন্সি অথবা সুইসাইডের যে আত্মহত্যা যে ধারণা বা আত্মহত্যার চিন্তা, এটা কিন্তু মানুষের জন্য খুব ভয়ঙ্কর বিপজ্জনক একটা ব্যাপার। কারণ আমরা যে পরিসংখ্যানগুলো দেখি সারা পৃথিবীতে আত্মহত্যার যে মাত্রাটা, সেটা কিন্তু করোনা মহামারীর সময় যত লোক মারা গিয়েছে, সেই মাত্রাটা কিন্তু নরমালি তার থেকে কোনো অংশে কম না। বড় বড় ডিজিজে মানুষ যত মারা না যায়, বৈষয়িক মানে ইয়াং অ্যাডাল্টদের মৃত্যুর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে সুইসাইড। তো তার মানে যদি কেউ সুইসাইডের মতো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় তার লাইফে ক্রাইসিস থেকে, তার মানে সে তো তার লাইফকে কোনো সুযোগই দিল না।
এবং এই ক্ষেত্রে কিন্তু যে ক্রাইসিসে পড়ছে তার সারাউন্ডিংসে যারা আছে তাদের কিন্তু একটা বড় রকম ভূমিকা রয়ে গেছে, যে কিন্তু সে তো তাদের সাথে আসলে যোগাযোগই করছে না, কিন্তু তাই না? মুশকিলটা ওখানেই। তারপরেও আমি যেটা বলতে চাই যে তার তো ফ্যামিলি মেম্বাররা রয়েছে, দু একজন তো ক্লোজ মেম্বার রয়েছে, যাদের একজন দুজনের কাছে সে কিন্তু আসলে তার যে মনের দুঃখটা আছে সেটা এক্সপ্রেস করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের লাইফে পজিটিভ সোশ্যাল নেটওয়ার্কিংটা সে কিভাবে ইমপ্রুভ করছে। তো পজিটিভ সোশ্যাল নেটওয়ার্কিং হচ্ছে আমার সাথে সবচেয়ে ক্লোজ থেকে শুরু করে সবচেয়ে দূরের যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলোকে আমি কি করে নার্চার করছি। আমি সবচেয়ে ক্লোজ সম্পর্ক বলতে পারি হচ্ছে বায়োলজিক্যাল রিলেশন যাদের সাথে আছে, আমার বাবা মা, আমার সন্তান বা আমার ওয়াইফ। তো আর দূরের সম্পর্ক বলতে পারি হচ্ছে আমার পাড়ার মুদির দোকানদার। আমি যদি অসুস্থ হই তাহলে কি করবে আমার ওয়াইফ? ডেফিনিটলি আমি যেন সুস্থ হই সেটার জন্য সে চেষ্টা করবে। আমি কি খেতে পছন্দ করি, ওই যে অসুস্থতার সময় সে সেটা রান্না করার চেষ্টা করবে। অথবা আমার ওয়াইফ অসুস্থ হলে আমি চেষ্টা করব তাকে ডাক্তার দেখাইতে, তাকে দ্রুত সুস্থ করতে। এখন তো তার মানে একটা নেটওয়ার্ক গেল এটা। আবার যদি দূরের নেটওয়ার্কের কথা বলি তাহলে হচ্ছে যে পাড়ার দোকানদার, মুদির দোকানদার। এটা কিভাবে আমি সুবিধা পাই? আমি হঠাৎ করে সিএনজি থেকে বাসার সামনে গিয়ে নামলাম, আমার কাছে ভাঙতি নাই। যদি পাড়ার মুদির দোকানদারের সাথে ভালো সম্পর্ক থাকে, কোনো কোয়েশ্চেন ছাড়া সিএনজি ভাড়াটা দিয়ে দিবে অথবা ভাঙতি দিয়ে দিবে। তার মানে পজিটিভ সোশ্যাল নেটওয়ার্কিং এর একটা কিন্তু উপকার আছে। তো এইটা যখন আমি বিল্ড আপ করতে পারবো, আমার লাইফে কিন্তু একেক সময় একেক রকম ক্রাইসিস তৈরি হয়। এটা ছোট অথবা বড়। সব বিষয় কিন্তু সবার সাথে শেয়ার করা যায় না। অনেক বিষয় আছে অফিস কলিগ যারা আছে তাদের সাথে শেয়ার করা যায় না। অনেক বিষয় আছে ইভেন বাবা-মা, ওয়াইফের সাথেও শেয়ার করা যায় না। কিন্তু আমার হয়তো একটা ফ্রেন্ড আছে যার সাথে আমার অনেকদিন পর কথা হয়। উনিও হয়তো কোনো ক্রাইসিস এ পড়লে আমাকে ফোন দেন। এইরকম একটা ফ্রেন্ডের কাছে হয়তো আমি বিষয়টাকে শেয়ার করতে পারি। সো আমার এই যে সোশ্যাল নেটওয়ার্কটা যত পজিটিভলি ছোট থেকে মানে ক্লোজ থেকে ডিসট্যান্স এর দিকে যাবে, আমি আমার ইমোশন গুলোকে তত পজিটিভলি একেকটা ইমোশন একেক গ্রুপ অফ পিপল এর কাছে শেয়ার করা যায়। যেমন আমার যদি ক্লোজ ফ্রেন্ড থাকে তাহলে তার কাছে কিছু বিষয় আমি শেয়ার করতে পারি। আমার সমস্ত আত্মীয়স্বজনের মধ্যে ১ জন ২ জন ক্লোজ থাকতে পারে, যাদের কাছে আমি আমার নিজের পরিবারে কোনো সমস্যা হলে তার কাছে শেয়ার করতে পারি। এরকম করে আমার এই যে পজিটিভ সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রতি জোর দিতে হবে। এটা যদি আমরা দিতে মানে পারি। তুমি এটা বলছো যে মানে যখন আমাদের সংকট হয় তখন আমরা কি হেলদি উপায় নিতে পারি, তার মধ্যে একটি হচ্ছে পজিটিভ সোশ্যাল নেটওয়ার্কিং। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটার একটা যেমন এক্সাম্পল শেয়ার করি। আমার একটা ক্লায়েন্টের থেকে এটা এক্সাম্পল শেয়ার করছি যে সম্প্রতি উনি ওনার পরিবারে একটা মামলা করার প্রয়োজন পড়েছে। এখন স্বাভাবিকভাবে মামলা করার জন্য উনারা মামলা করেছেন বা যেভাবে এটা আইনি প্রক্রিয়া যেভাবে হওয়া দরকার সেইভাবে। তো উনি যেটা করেছেন যে ওনার যারা পরিচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করছে তাদের ২-৩ জনকে নক দিয়েছেন। আচ্ছা, অন্তত উনি বললেন যে স্যার আমি আমার ৩ থেকে ৪ জন যে পরিচিত এরকম আছে তাদেরকে নক দিয়েছি। এদের মধ্যে ২ জন রেসপন্স করেছে। তো কিছুই না, যখন রেসপন্স করলো বলল যে আমার ৪ জন ছিল বিধায় ২ জন কিন্তু রেসপন্স করলো। ফলে এই প্রক্রিয়াটা সহজ হলো। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি তদন্ত করছেন উনি তার সাথে ভালো ব্যবহার করলো এবং বলল যে হ্যাঁ, সে দেখবে যাতে কারো ইনজাস্টিস না হয় সেইভাবে বিষয়টা তদন্ত করবে। এখন যদি এই নেটওয়ার্কিংটা তার না থাকতো তাহলে কিন্তু সে এরকম সাহায্যটা পেত না। কারণ হচ্ছে সে কিন্তু ক্রাইসিসে পড়েই থানায় জিডি করেছে বা মামলা করেছে। সেখান থেকে সে বের হওয়ার জন্য কিন্তু সে পজিটিভ উপায় খোঁজার চেষ্টা করেছে। তার মধ্যে থেকে বা কিভাবে সেই জায়গা থেকে হেল্প পেতে পারে। তার ক্ষেত্রে তার যে নেটওয়ার্কিং ছিল সেই নেটওয়ার্কিংটা কাজে লেগেছে। আবার এই নেটওয়ার্কিং এর একটা সমস্যা, সবাই সবসময় রেসপন্স করে না। অর্থাৎ আপনার কোনো প্রয়োজন বা কারো কোনো প্রয়োজন, সে যেমন কেউ অসুস্থ হলে তার ভালো চিকিৎসা দরকার। এখন ভালো ডাক্তার তার দরকার। এখন আমার কোনো ফ্রেন্ড হয়তো ডাক্তার হসপিটালে কাজ করে, সেই স্বাস্থ্যসেবা সম্পর্কে আমার থেকে ভালো ধারণা রাখে। এখন আমি যখন তার কাছ থেকে হেল্প নিব, তাকে যখন ফোন করব যে এই ক্রাইসিস সিচুয়েশন আমি কি করতে পারি, তখন কিন্তু বিষয়টা সহজ হয়। যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলি যে আমার এক ফ্রেন্ড আছেন, উনি ডাক্তার। তো প্রাইমারি লেভেলে আমি যে চিকিৎসাটা নেই এটা কিন্তু উনার কাছ থেকে শুরু করি। যে আমি প্রাইমারি লেভেলে কোনো সমস্যা হলে আগে উনার সাথে কথা বলি যে এটা ভাই এটা এরকম হলো, কি করা যায়? তো ও আমাকে সাজেশন দেয় যে এই লেভেল, যেহেতু আমার সে ফ্যামিলি ফিজিশিয়ান, আমার সম্পর্কে সে জানে, আমাকে সে বলে যে হ্যাঁ, এই টাইপের ট্রিটমেন্ট নিতে পারো। এবং তারপরে বলে যে হ্যাঁ, যদি দেখো যে এটা তো ঠিক হচ্ছে না তাহলে তুমি তোমার স্থানীয় একজন ডাক্তার দেখানোর চেষ্টা করো বা বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। তো ওই যে যেটা বললাম যে যখন আমার ফিজিক্যাল হেলথ এর কোনো ইস্যু হবে, আমার পরিচিত কোনো ডাক্তার বা হসপিটালে কাজ করে এই টাইপের কেউ যদি আমার সাথে থাকে তাহলে ওই ক্রাইসিসটা আমার জন্য সহজ হয়। আমি কোন হসপিটালে ভর্তি করব, কোন হসপিটালে এক্স্যাক্টলি, মানে এই যে নেটওয়ার্কিং এর কথা বলছি, এই নেটওয়ার্কিংটাই অ্যাকচুয়ালি এভাবে হেল্প করছে। এবং যেখান থেকে এসছে কথাটা সেটা হচ্ছে যে আইসোলেশনে না থেকে যদি আমরা এই নেটওয়ার্কিং এ থাকি তাহলে সেটা বরং বেশি হেল্পফুল। আরেকটা বিরতির সময় হয়ে এসছে, তারপর আমরা শুনবো যে আর কি কি উপায়ে আমরা আসলে নিজেদেরকে হেল্প করতে পারি ক্রাইসিস টাইমে।
দর্শক, আরেকটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি আবার প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে সংকটে মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপর সালেহ সিদ্দিকী অনিকের সাথে। কি কি ধরনের পজিটিভ কোপিং মেকানিজম আমরা ব্যবহার করতে পারি যে কোনো সংকটে। তার মধ্যে একটি তুমি বলেছো যে আমরা যদি পজিটিভ সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করতে পারি তাহলে সেটা আমাদেরকে যে কোনো সংকট মোকাবেলায় খুব সাহায্য করে। আর কি উপায় হতে পারে? যেমন ইমার্জেন্সি ফান্ড ম্যানেজমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ আচ্ছা। আমি আমার ইমার্জেন্সি বা ক্রাইসিস সিচুয়েশনে, মানুষের ক্রাইসিস যেভাবেই আসুক না কেন, তার সাথে অর্থনৈতিক সঙ্গতির কিন্তু একটা ব্যাপার থাকে। এই যে মানে যখন কেউ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, অসুস্থ হচ্ছে, সেটা তো ক্রাইসিস তৈরি করছে। বা কেউ পরীক্ষায় খারাপ করছে, সেটাও এক রকমের ক্রাইসিস। তার মানে তাকে তার পরের বছর ভালো করে পড়াতে হবে, ভালো টিউশনি করাতে হবে, ভালো টিচার দিতে হবে তাকে। তো এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য আমার যদি একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমার লাইফটা ইজি হয়ে আসে। যেমন আমার আরেকটা প্যারেন্টস এর কথা বলি। উনি শেয়ার করছিলেন যে উনার ২ টো বাচ্চা, তো ১ম বড় বাচ্চাটা বেশ ভালো রেজাল্ট করেছে। নিজের থেকেই খুব পড়াশোনা করত। কিন্তু ছোট বাচ্চাটা এভারেজ রেজাল্ট করেছে, এরকম একটা ব্যাপার ছিল। বা করতে পারে এরকম একটা সংকটের মধ্যে উনি ছিলেন যে যদি ভালো না করে, যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স না পায় তাহলে কি হবে? তো তখন উনি যেটা বললেন যে, "স্যার, আমি যেটা করেছি যে ওকে সারা বছর কোচিং এ রাখবো এবং তারপরে যেটা হবে যে বিষয়গুলোতে সে দুর্বল, আমি চেষ্টা করব যে সে যে স্কুল বা কলেজে পড়ে, ওই স্কুল বা কলেজের কোনো শিক্ষক দিয়েই তাকে ওই বিষয়টাকে ভালো করে পড়ানো। এটা হয়তো ২ মাস ৩ মাসের জন্য হলেও আমি করব।" এবং পরে দেখা গেল যে ওই বাচ্চাটার নিজের প্রচেষ্টা এবং অভিভাবকের সহযোগিতা এবং শিক্ষকদের সহায়তায় ও কিন্তু ভালো রেজাল্ট করল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। তার মানে একটা ক্রাইসিস যা আসছে, সেই ক্রাইসিস মোকাবেলা করার জন্য সাধারণত আমাদের ফিন্যান্সিয়াল অ্যাবিলিটিটা স্ট্রং হওয়া দরকার। ওইটাকে যদি আমরা একটা সাপোর্টিভ সিস্টেম ডেভেলপ করে ফেলতে পারি যে আমি আমার ক্রাইসিস গুলোতে এইভাবে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা করব, তখন কিন্তু আমার জন্য ইজি হয়। যদি ফিন্যান্সিয়াল জায়গাটা দুর্বল হয়, তখন কিন্তু আমি আমার মতো করে বড় রকম ক্রাইসিসে পড়তে পারি। যেমন একটা এক্সাম্পল শেয়ার করি যে একটা কমন ইস্যু হচ্ছে যে যখন একটা মা সন্তান জন্মদান করে, আমরা কিন্তু জানি না যে কোনো জটিলতা তৈরি হবে কিনা। যদি জটিলতা তৈরি হয় তাহলে একরকম ব্যাপার, যদি জটিলতা তৈরি না হয় তাহলে কিন্তু আরেক রকম ব্যাপার। এখন যদি জটিলতা তৈরি হয় তাহলে কিন্তু ফিন্যান্সিয়াল একটা ব্যাপার এটাতে ইনভলভ থাকবে। যদি বাচ্চাটা সিজার করে পৃথিবীতে আনতে হয় বা মা যদি অসুস্থ হয়ে যায়, তার যদি স্পেশাল কেয়ারের প্রয়োজন পড়ে, তখন কিন্তু ফিন্যান্সিয়াল অ্যাবিলিটিটা গুরুত্বপূর্ণ। এখন ওই ক্রাইসিসের সময় ব্যক্তি যদি দৌড়াতে থাকে যে কোথায় টাকা পাবো, কোথায় টাকা পাবো? হ্যাঁ, মানুষের সামর্থ্য কম থাকতে পারে। কিন্তু সেই সামর্থ্যের মধ্যে থেকেই তাকে যে চেষ্টা করতে হবে, একটু আগে থেকে প্ল্যান করা আগে যেতে থেকে পারে। প্ল্যান করা এবং একটু খোঁজ খবর নেওয়া যে এই টাইপের চিকিৎসাটা কম খরচে কোথায় ভালো হয়। যে কোনো জায়গায় অনেক বেশি খরচ, সেখানে যেয়ে দরকার নেই। কিন্তু কম খরচে অনেক জায়গায় অনেক ভালো চিকিৎসা হয়। সেই সম্পর্কিত তথ্যগুলো কিন্তু আমার জানা দরকার আছে। তার মানে যেটা দাঁড়ালো যে ক্রাইসিসে আমার কাছে সঠিক ইনফরমেশন থাকাটাও ওই ক্রাইসিসটাকে প্রপারলি ম্যানেজ করতে হেল্প করবে। অর্থাৎ আমার যদি যেরকম ক্রাইসিসে যখন পড়ছি সেটার সঠিক ইনফরমেশন আমি কি করে কালেক্ট সেটা করতে পারি। সম্পর্কে আরো বেশি জানা, যত বেশি জানবো তত বেশি আমার জন্য ক্রাইসিসটা মোকাবেলা করা সম্ভব। ওকে, চমৎকার। এখানে পরিবার অ্যাকচুয়ালি মানে ওই জায়গাটাতে যদি এবার আসি যে এই যে আমরা ক্রাইসিসের সময় খুব অসচেতন ভাবেই আসলে কোনো না কোনো আনহেলদি প্র্যাকটিসে চলে যায়, সেটা ড্রাগ অ্যাডিকশন হোক কিংবা একদম নিজেকে গুটিয়ে নেওয়া হোক, এবং সেই গুটিয়ে নেওয়া থেকে যে কোনো রকম, সেটা সেলফ হার্মিং হতে পারে, সেটা সুইসাইডাল আইডিয়েশন হতে পারে, এরকম কোনো কিছুর দিকে চলে যাওয়া। এই সমস্ত সিচুয়েশন গুলোতে পরিবার বা কাছের মানুষদের দায়িত্ব কি? আমার কাছে মনে হয় যে পরিবার বা কাছের মানুষদের দায়িত্বই সবচেয়ে বেশি। আমি যদি অ্যাডিকশনের কথা বলি, তাহলে পরিবারই ১ম টের পাওয়ার কথা কোনো না কোনো ভাবে যে ও আচরণের মধ্যে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে। তার মানে ও কোনো না কোনো কিছুর সাথে জড়িয়ে পড়ছে বা ওর আচরণ দেখে পরিবারের সন্দেহ হওয়ার কথা। যদি পরিবার বুঝতে পারে বা পরিবার যদি তাকে জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে কিন্তু নরমালি স্বীকার করবে যে আমি এটাতে জড়িয়ে পড়েছি। সেই ক্ষেত্রে ডেফিনিটলি ড্রাগস রিলেটেড যে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো করাতে হবে। এটা ২ ভাবে হতে পারে। যদি অ্যাডিকশন এর লেভেলটা মাইল্ড বা মডারেট লেভেল পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা চাইলে ইন হাউস অর্থাৎ বাসায় রেখে আমরা চিকিৎসাটা করতে পারি। কিন্তু নিজেদেরকে সর্বসময় খেয়াল রাখতে হবে। ডেফিনিটলি বিশেষজ্ঞ ওই সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ নিতে হবে। সাথে, সাথে এখানে সাইকোলজিস্টদেরও একটা বড় ভূমিকা রয়েছে তার মোটিভেশন লেভেলটাকে ঠিক করার জন্য, যাতে সে আবার ড্রাগস এর দিকে ফিরে না যায়। সেইভাবে করে বাসায় আমরা ট্রিটমেন্ট করতে পারি। আবার সেটা যদি না হয়, তাহলে কিন্তু তাকে যদি দেখি যে তার সিভিয়ারিটি বেশি, তার ভিতরে
মানে ওই যে উইথড্রল সিমটম গুলো, ড্রাগস রিলেটেড যে সেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, তখন কিন্তু তাকে হসপিটাল ম্যানেজমেন্টে রেখে ট্রিটমেন্ট করানোটা প্রয়োজন রয়েছে। তো সেটার জন্য আমাদেরকে পরিবারের সদস্য হিসেবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা গেল ১ নাম্বার ব্যাপার। আর যখন মানে চিকিৎসার মধ্যে তাকে নিয়ে আসা, চিকিৎসার প্রথমত মধ্যে তাকে নিয়ে আসা, অ্যাটেন্ড করা এবং তারপর তাকে হ্যাঁ, চিকিৎসায় নিয়ে এবং আসা। তাকে এই মেসেজটা দেওয়া যে তুমি ভুল করেছো, আমরা তোমার ভুলটাকে ভুল হিসেবে দেখছি না, তুমি যদি নিজেকে সংশোধন করতে পারো। অর্থাৎ তাকে নেতিবাচক ভাবে দেখানো, তার একটা ভুল হয়েছে, সে আর ভুল করবে না এই বিশ্বাস তার প্রতি যে আমাদের আছে, সেটা যখন আমরা শো করতে পারবো তখন সে কনফিডেন্স ফিল করবে যে না, আমার পরিবার আমার সাথে আছে। হুম, আর আরেকটা কথা বললেন যে উইথড্র করা বা নিজেকে গুটিয়ে নেওয়া, যেটা আমরা সোশ্যাল হুম, আইসোলেশন বলছি বা হুম, আইসোলেশন বলছি। এই জায়গাটাতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরিবারের সদস্যরা বা কাছের লোকজনে কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারে। হুম, এখন সে হয়তো নিজেকে গুটিয়ে নিয়ে বাসায় নিয়ে রাখছে। সে তার হুম, কমন স্পেস গুলোতে যেতে চাচ্ছে না। এরকম হুম, হয়। কিন্তু এখন যদি আমি চেষ্টা করি তাকে কিন্তু একটা গ্রামের বাড়িতে নিয়ে যেতে পারি। অর্থাৎ এনভায়রনমেন্টাল একটা চেঞ্জ আনলেই দেখা যাবে তার মানসিকতার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে। হুম। অর্থাৎ ব্যাপারটা এইরকম, সে তার পরিচিত পরিবেশে যেতে ভয় পাচ্ছে। কিন্তু পরিচিত পরিবেশের বাইরে যেতে হয়তো সে ওই ভয়টা পাবে না। না, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যেমন একটা এক্সাম্পল মনে পড়ছিল যে কিছুদিন আগে জাপানের একটি মানে বাংলাদেশে একজন শিক্ষার্থীর একটা খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে সে নিজেকে প্রায় অনেক দিন ২ সপ্তাহের মতো আইসোলেটেড করে রেখেছে এবং অনাহারে আসলে তার মৃত্যু হুম, ঘটেছে। তো অনেকে কিন্তু তার কাছে রিচ করার চেষ্টা করেছে, এটাও ঠিক, কিন্তু আরো জোরদার হয়তো চেষ্টা করা যেতে পারত। উন্নত দেশগুলোতে যেমন কিছু আইডিয়া আছে যে কেউ যখন নিজেকে একটু আড়াল করে নেয়, তারা তাকে সেটা মনে করে যে সে একটা স্পেস চাচ্ছে, যে তারকে এখন অ্যালাউ করা প্রয়োজন, যে সে একটু নিজেকে আলাদা করে রেখেছে। কিন্তু এই আলাদা করে রাখাটা আসলে কতক্ষণ আলাদা করছে সেই জায়গাটা খুব সেই জায়গাটা। ইম্পোর্টেন্ট। তাই না? আর কাছের কিভাবে আলাদা মানুষদেরকে হচ্ছে, সেটা সেই জায়গাটা খুব ঠিক খেয়াল তাই। করা দরকার। সেইটাই, ঠিক তাই। যে আসলে খেয়াল করা দরকার যে সে যদি পরিবারের মাঝে নিজেকে গুটিয়ে রাখে শুধু, তার মানে হুম, কোনো ওইভাবে কোনো ঝুঁকি নাই। কিন্তু হুম, আমাদের তো চ্যালেঞ্জ নিতেই হবে। আবার সোসাইটিতে ফিরতে হবে। আমার যে টার্গেট গুলো রয়েছে, আমার জীবনের যে লক্ষ্যগুলো রয়েছে, সেটার জন্য কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। হুম। কিন্তু যেভাবে আপনি বললেন যে হ্যাঁ, ওই ঘটনাটা আসলে আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। যে খুব নাড়া এরকম করে দিয়েছে একজন আসলে। না খেতে পেয়ে মারা গেল। হুম। তো সে কি তো আসলে, দায়টা কিন্তু সবার উপরেই আসলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। যে আবার দেখেন যে ওর মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাকে আমরা কতখানি কিভাবে দেখেছি সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্সাক্টলি, যে ও যে এক্সাক্টলি। ইউনিভার্সিটি পড়তো সেই ইউনিভার্সিটির মেন্টাল হেলথ সিস্টেম এই বিষয়টাকে কতখানি রিয়ালাইজ করতে পেরেছে, বা ওর হুম, বন্ধুরা আসলে কতখানি রিয়ালাইজ করতে পেরেছে, বা ফ্যামিলি মেম্বাররা কতখানি বুঝতে পেরেছে। তো ওর হুম, সাথে আসলে প্রপার কানেকশনের অভাব ছিল। আমার কাছে যেটা মনে হয় যে এই হুম। ক্ষেত্রে যে পজিটিভ সোশ্যাল নেটওয়ার্কিং এর ওর জন্য হয়তো একটা ঘাটতি ছিল। অবশ্যই। কারণ সে যদি ১৫ দিন বা ১৬ কিংবা ২০ দিন সে যদি ঐরকম অবস্থায় আছে, তার পরিবার থেকেও নিশ্চয়ই তাকে, হোক বাংলাদেশে, কিন্তু সেই যোগাযোগটা নিশ্চয়ই কম হয়েছে। সেটাই। তাই না? যে এবং ওকে আশ্বস্ত করা। ওর যদি ফিন্যান্সিয়াল ক্রাইসিস থেকে থাকে, হুম, এটা বলা যে, "বাবা আমরা চেষ্টা করছি। তোমাকে যতখানি টাকা পাঠানো যায় আমরা চেষ্টা করছি।" হুম। এই যে আশ্বস্তটা যখন হবে, সে যখন আশাবাদী হবে এবং যখন তাকে কিছুটা হেল্প করা হবে, তখন কিন্তু সেই ক্রাইসিস থেকে সে বের হয়ে আসবে। কিন্তু হয়তো আম সে তার ক্রাইসিস গুলো শেয়ারও করেনি। শেয়ারও এখানে আসলে করেনি। অন্যদের যে আমরা দোষ দিচ্ছি বিষয়টা তা না। না, না কিন্তু সেটা কোথায়, না। কোথায় ঘাটতি ছিল হ্যাঁ, সেগুলোই নিয়ে আসলে অনেকগুলো আমরা বিষয়ের আনছি। ঘাটতি ছিল। ওই ঘাটতিগুলো যদি আমরা পূরণ করতে পারতাম, হুম, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। আমরা মেধাবী বা ইয়াং একজনকে হারাতাম না। তার হুম, কাছ থেকে আমাদের তো অনেক কিছু পাওয়ার ছিল। আমরা তো সেটা হুম, থেকে বঞ্চিত হলাম এবং এই যে পরিবারের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেই হুম। ক্রাইসিস কিন্তু সারা জীবন থাকবে। সারা জীবন যখন একটা থাকবে। পরিবার চিন্তা করবে যে আমার ছেলেটা না খেতে পেয়ে শেষ পর্যন্ত মারা হুম, গিয়েছে বা আত্মহত্যা করেছে, এই টাইপের চিন্তাটা হুম। যখন আসবে, এই তখন অপরাধ বোধ কিন্তু হ্যাঁ, তাদের পরিবারকে তো কষ্ট কুরে, দেবে এবং কুরে খাবে। ওর ফ্রেন্ড সার্কেল ও কিন্তু কষ্ট পাবে। সবাই কষ্ট পাবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো সেরকম কোনো দুর্ঘটনা আসলে আর না ঘটুক। সবাই যাতে আমরা একটা চ চমৎকার নেটওয়ার্ক তৈরি করতে পারি, পজিটিভ নেটওয়ার্ক, এবং একে অন্যকে সহায়তা করার জন্য এগিয়ে যাই। একই সঙ্গে আ যারই সাথে সংকট হচ্ছে তিনিও যেন ওপেন থাকি, যাতে অন্য কেউ সাহায্য করার জন্য পৌঁছাতে পারে। সেই কামনায় আসলে আমরা আজকে শেষ করব। অনেক ধন্যবাদ অনেক চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠানেও আপনাদের সাথে পাবো এই আশায় শেষ করছি। খোদা হাফেজ।